গুড মর্নিং এভরিওয়ান। আজ আমরা ক্লাসের um, অনুসরণে দুইটি এক্সাম্পল দেখব ডাবল রিইনফোর্সড কংক্রিট বিম ডিজাইনের। প্রথম প্রবলেমটা হবে অ্যানালাইসিস বা রিভিউ প্রবলেম, অর্থাৎ বিমের সেকশন সাইজ, রিইনফোর্সমেন্ট এগুলো দেওয়া আছে, সে কতটুকু মোমেন্ট ক্যারি করতে পারে সেটা বের করতে হবে। আর সেকেন্ড এক্সাম্পলটা দেখব ডিজাইন প্রবলেম, যেখানে লোড দেওয়া থাকবে, সাপোর্ট কন্ডিশন দেওয়া থাকবে, স্প্যান দেওয়া থাকবে, এমনকি বিমের সাইজও হয়তো বলে দেওয়া হবে আর্কিটেকচারাল রিজনে লিমিট করে। তো তার জন্য সিঙ্গেল রিইনফোর্সড বিম লাগবে না ডাবল রিইনফোর্সড বিম লাগবে, এবং ডাবল রিইনফোর্সড বিম লাগলে সেটার আমরা রিইনফোর্সমেন্ট কিভাবে ডিজাইন করব। সো আমরা শুরু করি। এক্সাম্পলস অফ অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন অফ বিমস উইথ টেনশন অ্যান্ড কম্প্রেশন স্টিল। আমি একটু পড়ি। এখানে যে কথা বলেছি সেগুলো পর্যায়ক্রমে চলে আসবে, এবং আমরা আগের ক্লাসেও যে আলোচনাগুলো করেছি, ফর্মুলা ডেভেলপ করেছি, সেই আলোকেই এখানে স্টেপগুলো সাজানো হয়েছে। As was the case of for beams with only tension reinforcement, doubly reinforced beam problems can be placed in one of two categories: analysis problems or design problems. আমরা জানি, রাইট? সো আমি অলরেডি এক্সপ্লেন করেছি। For an analysis in which the concrete dimensions, reinforcement, and material strengths are given, one can find the flexural strength directly from the equations in section 4.6a or 4.6b. আমরা গতদিন কিন্তু এই ফর্মুলা ডিরাইভ করেছিলাম। আমি জাস্ট এখানে একটু দেখাতে চাই, তাহলে মনে পড়বে। 4.61 and 4.62, 4.6a and 4.6b সেকশন। সো আমরা গত ক্লাসে কিন্তু এই দুই সেকশনে আলোচনা করেছি, ঠিক আছে? যে কম্প্রেশন স্টিল বিলো ইল্ড স্ট্রেস, আর এতে ছিল কম্প্রেশন স্টিল ইজ অ্যাট ইল্ড স্ট্রেস, তার মানে টেনশন এবং কম্প্রেশন স্টিল বোথ অ্যাট ইল্ড স্ট্রেস। আর সেকেন্ড কন্ডিশন ছিল যে টেনশন স্টিল ইল্ড করবে, বাট কম্প্রেশন স্টিলের স্ট্রেস যদি ইল্ডিং এর চেয়ে কম হয়। সো সেই অনুযায়ী আমরা ফর্মুলা ডেভেলপ করেছি গতকাল। এখানে সেই সেকশনেরই রেফারেন্স দেওয়া হয়েছে। So first, it must be confirmed that the tensile reinforcement ratio is less than rho b prime, rho b bar given by equation 4.48, with compression still stress from equation 4.49a. So equation 4.48 যদি দেখি, এগেইন জাস্ট গত ক্লাস যারা করেছো তারা দেখলে এখানে ক্লিয়ারলি বোঝা যাবে যে 4.48 কোন ইকুয়েশন বলা হচ্ছে। এই যে স্টিল স্ট্রেস যদি, কম্প্রেশন স্টিল স্ট্রেস যদি ইল্ডিং এর চেয়ে কম হয়, তাহলে এই যে এই ফর্মুলা দিয়ে আমাকে ব্যালান্সড রিইনফোর্সমেন্ট রেশিও নির্ণয় করতে হবে। এই যে ইকুয়েশন 4.48, ঠিক আছে? রো বি বার ইকুয়াল টু রো বি প্লাস রো প্রাইম ইন্টু এফ এস প্রাইম ওভার এফ ওয়াই। আর এখানে এফএস নির্ণয় করতে হবে কোন ফর্মুলা দিয়ে, সেটা এই যে 4.49 এতে এই যে ইকুয়েশন বলা আছে। সো once it is established that the tensile steel has yielded, আমরা যখন বুঝতে পারবো যে আমার yield stress of tensile steel is stress of tensile steel is more greater than yield stress, the tensile reinforcement ratio defining compression steel yielding is calculated from equation 447 and compared to the actual tensile reinforcement ratio. So আমরা যখন বুঝতে পারছি যে টেনসাইল স্টিলের yielding হচ্ছে 4.47, ইকুয়েশনটা দেখো। এই যে এই ইকুয়েশনটা 4.47, এটা বলেছিলাম যে এটা হচ্ছে মিনিমাম টেনসাইল রিইনফোর্সমেন্ট রেশিও ফর টু এনশিওর ইল্ডিং অফ কম্প্রেশন রিইনফোর্সমেন্ট। এখানে এই সেন্টেন্সটা যদি পড়ি দেখো, তাও এটা ক্লিয়ারলি বোঝা যায়। দ্য মিনিমাম টেনসাইল রিইনফোর্সমেন্ট রেশিও রো বার সি ওয়াই দ্যাট উইল এনশিওর ইল্ডিং অফ কম্প্রেশন স্টিল এট ফেইলর। সো যদি আমরা এই বেসিক্যালি আমার যে যদি অ্যানালাইসিস বা রিভিউ প্রবলেম হয়, তার জন্য তো বিম ডাইমেনশন, রিইনফোর্সমেন্ট, ম্যাটেরিয়াল প্রপার্টি দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমরা সেখান থেকে রো বি বার ক্যালকুলেট করব। আর এই দুই ফর্মুলায় যে 4.47 আর 4.48, এই দুইটা থেকে মিনিমাম এবং ম্যাক্সিমাম ব্যালান্সড রিইনফোর্সমেন্ট রেশিও ক্যালকুলেট করব। তো গত ক্লাসও বলেছি যে রিইনফোর্সমেন্ট রেশিও রো বি বার, এটা যদি, সরি, রো রো বার আর কি, গিভেন রিইনফোর্সমেন্ট রেশিও, এটা যদি রবিবারের চেয়ে কম হয় এবং রো বার সি ওয়াই এর চেয়ে বেশি হয়, তাহলেই টেনশন স্টিলের ইল্ডিং হবে। তো তার জন্য
মোমেন্ট ক্যালকুলেশনের ফর্মুলা একটা। আর রো সি ওয়াই এর চেয়ে যদি রো রো বার সি ওয়াই এর চেয়ে যদি রো বারের ভ্যালু কম হয় তাহলে কম্প্রেশন স্টিলের ইল্ডিং হবে না। তো তার জন্য কিন্তু আরেক ফর্মুলা আমরা ড্রাইভ করেছি। সেই কথাটা আবারও এখানে বলা আছে, দেখো, ইফ ইট ইজ গ্রেটার দ্যান রো সি ওয়াই দেন এফ এস প্রাইম ইজ ইকুয়াল টু এফ ওয়াই, তার মানে টেনশন স্টিল ইল্ডিং হবে, সো এফ এস প্রাইম ইকুয়াল টু এফ ওয়াই হবে। অ্যান্ড এম এন ইজ ফাউন্ড ফ্রম ইকুয়েশন 444। যদি 444 দেখতে চাই, এই যে ইল্ডিং এর জন্য যে ফর্মুলা ছিল সেই ইকুয়েশন দিয়ে, এই যে এটা দিয়ে আমরা কিন্তু মোমেন্ট ক্যালকুলেট করতে পারবো। সো বাট যদি স্মলার হয়, দেখো, ইফ ইট ইজ লেস দেন রো সি রো প্রাইম রো বার সি ওয়াই দেন এফ এস প্রাইম ইজ লেস দেন এফ ওয়াই। ইন দিস কেস সি ইজ ক্যালকুলেটেড বাই সলভিং ইকুয়েশন 452, এফ এস প্রাইম ফ্রম 450, এটা 1 হবে, 53 লিখে ফেলছে, 4.51, অ্যান্ড এম এন ইজ ফাউন্ড ফ্রম 453। তো তাহলে আমি পর্যায়ক্রমে দেখি, আমরা ইকুয়েশন গুলো ডিরাইভ করেছি, বাট তোমাদের বোঝানোর জন্য আবারও দেখাচ্ছি। ইকুয়েশন 452, 451 অ্যান্ড 453 হবে। সো 451, এই যে মোমেন্ট ক্যালকুলেশনের ফর্মুলা হচ্ছে, সরি, স্টিল স্ট্রেস ক্যালকুলেশনের ফর্মুলা এটা। দেন এরিয়া এটার থেকে আসলে বেসিক্যালি সি আসবে, আর সেই সি দিয়ে আমি এ পাবো, এ এর মাধ্যমে আসলে যে টোটাল মোমেন্ট ক্যালকুলেশন করতে পারবো। এটা হচ্ছে যখন রো বারের ভ্যালু রো বার সি ওয়াই এর চেয়ে কম, তখন তার মানে কম্প্রেশন স্টিলের ইল্ডিং যখন হবে না। ফর ডিজাইন কেস, হ্যাঁ, উপরের আলোচনা কিন্তু রিভিউ প্রবলেমের জন্য, তার মানে বিম ডাইমেনশন, ম্যাটেরিয়াল প্রপার্টি এবং রিইনফোর্সমেন্ট ডিটেইল দেওয়া থাকবে। মোমেন্ট ক্যাপাসিটি বের করতে হলে উপরের এগুলো ফলো করব। আর যদি ডিজাইন প্রবলেম হয়, তার মানে বিমের স্প্যান দেওয়া আছে, সাপোর্ট কন্ডিশন দেওয়া আছে, লোড দেওয়া আছে, ম্যাটেরিয়াল স্ট্রেংথ কত বের ধরতে হবে সেটাও বলা আছে, সেকশন ডাইমেনশন এবং রিবার সাইজ ডিস্ট্রিবিউশন বের করতে হবে। সেই ধরনের প্রবলেমের জন্য ফর দ্য ডিজাইন কেস ইন হুইচ দ্য ফ্যাক্টর মোমেন্ট এমইউ টু বি রেজিস্টার্ড is known and the section dimensions and reinforcement are to be found, a direct solution is impossible. এখানে আসলে যে সার্কুলার প্রবলেম, তো সেটার জন্য এই যে একটা ধরে নিলে অপরটা পাওয়া যাবে, ট্রায়াল এন্ড এরর মেথডে যেতে হবে। The steel areas to be provided depend on steel stress which are not, which are not known before the section is proportion। তার মানে দেখো, একটা না দুইটা আননোন থাকলে ডেফিনেটলি এখানে ইকুয়েশন যদি একটা থাকে তাহলে একটা ধরে নিলে অপরটা পাওয়া যাবে, সেই ধরনের সলিউশন হবে। ইট ক্যান বি অ্যাজিউমড দ্যাট দ্য কম্প্রেশন স্টিল স্ট্রেস ইজ ইকুয়াল টু ইল্ড স্ট্রেস, বাট দিস মাস্ট বি কনফার্মড। ইফ ইট হ্যাজ নট ইল্ডেড, দ্য ডিজাইন মাস্ট বি অ্যাডজাস্টেড। সো আমরা যদি ইনিশিয়ালি ধরে নিব ডিজাইনের শুরুতে যে কম্প্রেশন স্টিলের ইল্ডিং হবে, অর্থাৎ এফ এস প্রাইম ইকুয়াল টু এফ ওয়াই ধরে ডিজাইন করবো, বাট ফাইনাল আমাকে আবার চেক করতে হবে, এনশিওর করতে হবে যে এটা ইল্ডিং হচ্ছে। যদি না হয় তাহলে আমার ডিজাইন অ্যাডজাস্ট করতে হবে। দ্য ডিজাইন প্রসিডিউর ক্যান বি আউটলাইন্ড অ্যাজ ফলোস। স্টেপ 1। সো ফার্স্ট স্টেপে দেখো, আমরা ডিজাইনে কি বলছি, কি করব। ডিজাইনের শুরুতে আমরা এটাকে সিঙ্গলি রিইনফোর্সড বিম হিসাবে ডিজাইন করার চেষ্টা করব। সো সিঙ্গলি রিইনফোর্সড বিম, তার মানে টেনসাইল স্টিল এবং কম্প্রেশনের কংক্রিটের যে ফোর্স, সেটা ইকুইভ্যালেন্স মোমেন্ট ক্যালকুলেট করব। আমার স্পেসিফিক্যালি এই ধরনের আবারও বলেছি যে ডাব্লিউ রিইনফোর্সড বিম আসে আর্কিটেকচারাল রিজিয়নে, যখন ডেপথ উইডথ লিমিট করে দেন আর্কিটেক্ট সাহেব সেই রিজিয়নে। তার মানে অনেকটা উইডথ এবং ডেপথ তো জানা আছে, ঠিক আছে, শুধু রিইনফোর্সিং বার এর অ্যামাউন্ট বের করতে হবে। তো সেই ক্ষেত্রে ওই টি বি এগুলো দিয়েই আমি, দেখো, সিঙ্গলি রিইনফোর্সড বিম ধরে জাস্ট রিইনফোর্সমেন্টের অ্যামাউন্ট বের করার চেষ্টা করব। এবং যদি দেখি যে সিঙ্গলি রিইনফোর্সড বিম ধরে ডিজাইন করলে আসলে এটার যে মোমেন্ট ক্যাপাসিটি হয় সেটা গিভেন মোমেন্টের চেয়ে কম, তাহলে ডেফিনেটলি আমাকে কম্প্রেশন বার প্রোভাইড করতে হবে, ডাবলি রিইনফোর্সড বিম হিসেবে ডিজাইন করতে হবে। সো এটার ফার্স্ট স্টেপ হচ্ছে এটাকে সিঙ্গলি রিইনফোর্সড বিম হিসেবে ডিজাইন করার চেষ্টা করা। সো সেই রকমই দেখো ফর্মুলা দেওয়া আছে। ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম মোমেন্ট দ্যাট ক্যান বি রেজিস্টেড বাই দ্য আন্ডার রিইনফোর্স সেকশন উইথ রো ইকুয়াল টু রো 0.005 টু এনশিওর দ্যাট ফি ইজ ইকুয়াল টু 0.9। যেমন আমাদের ম্যাক্সিমাম রিইনফোর্সমেন্ট রেশিও যদিও রো 0.004 পর্যন্ত অ্যালাউড, বাট আমরা ফি রিডিউস করতে চাই না, এজন্য রো 0.005 ধরেই করব। The corresponding tensile steel area is A equal to S equal to rho BD, and usually
as usual mn equal to asfy into d minus a by 2 with a equal to fsfy over 0.85 a prime cb or rho bd যে রো দিয়েও এটা ক্যালকুলেশন করা যায় এস ইকুয়াল টু যদি রো বিডি লিখি তাহলে বিবি কেটে যায় রো এফ ওয়াই ডি ওভার 0.85 এ প্রাইম সি এরকম আসে সো দুইভাবে লিখতে পারি দেন find the excess moment if any that must be resisted uh, as and set mn is equal to mn as calculated in step 1 সো আমরা এখানে এই দেখো আহ, যে সেকশন দেওয়া আছে আর যে রিইনফোর্সমেন্ট দেওয়া আছে অথবা আমরা এখান থেকে বেসিক্যালি এ এর ভ্যালু ইনিশিয়ালি অ্যাজিউম করলে আমরা রো পাবো অথবা এস পাবো সেই এস দিয়ে এম এন ক্যালকুলেট করবো ব্যাপারটা এরকম হবে মানে এখানে এগেইন রেক্টেঙ্গুলার স্ট্রেস ব্লকের ডেপথ ধরে নিব তাহলে আমি এরিয়া অফ স্টিল পাবো সেই এরিয়া অফ স্টিল দিয়ে এম এন ক্যালকুলেট করবো তো সেই এম এন কি আসলে গিভেন এম এন এর চেয়ে ফি এম এন এর চেয়ে বড় কিনা যদি বড় হয় তাহলে সিঙ্গলি রিইনফোর্সড বিম আর যদি ছোট হয় তাহলে ডাবলি রিইনফোর্সড বিম হবে সো এক্সেস মোমেন্ট তখন ডাবলি রিইনফোর্সড বিম হলে এইভাবে বের করবো এম এন ওভার এম ইউ ওভার ফি মাইনাস এম এ এম টু দেন দেন আমাদেরকে কি করতে হবে দেখো নাও অ্যাজ as from step 1 is defined as as2 that is the that is that part of the tension steel area in the doubly reinforced beam that works with compression force in the concrete so as2 আসলে যে সিঙ্গলি রিইনফোর্সড বিম হিসেবে যে আহ, যে পরিমাণ স্টিল লাগে ঠিক আছে আর তাহলে রিমেইনিং স্টিল অ্যামাউন্ট হবে হচ্ছে কম্প্রেশনের জন্য যেটা কাজ করবে then tentatively assume that fs prime is equal to fy এই যে এটাও দেখো স্টেপ অফ এ ডিজাইন প্রসিডিউর আমরা ইনিশিয়ালি ধরে নিব যে কম্প্রেশন স্টিলেরও ইল্ডিং হবে এবং সেই অনুযায়ী তার সেই কম্প্রেশন স্টিলের এরিয়া বের করব এস প্রাইম ইকুয়াল টু এম ওয়ান ডিভাইডেড বাই এফ ওয়াই ইন্টু ডি মাইনাস ডি প্রাইম টেনশনের কম্প্রেশন স্টিল আছে মাঝখানে লিভার আর্ম হচ্ছে ডি মাইনাস ডি প্রাইম সো সেটা দিয়ে বের করব অল্টারনেটিভলি ইফ ফ্রম টেবিল 4 টু দ্য কম্প্রেশন এনফোর্সমেন্ট ইজ নট নোন টু ইল গো টু স্টেপ 6 আমরা এই যে দেখো গত ক্লাসে এই টেবিলটা দেখিয়েছিলাম টেবিল 4 টু যেটাতে স্টিল গ্রেডের উপরে ডিপেন্ড করে আমার মিনিমাম ডেপথ অফ বিম যেটা ইফেক্টিভ ডেপথ আর কি সেটা আমরা দেখেছিলাম যে ফর এক্সাম্পল 60 গ্রেডের রিইনফোর্সমেন্টের যদি কম্প্রেশনের স্টিলের ইল্ডিং হতে হয় তাহলে মিনিমাম ইফেক্টিভ ডেপথ প্রোভাইড করতে হবে 21.5 ইঞ্চ যদি 75 কেসে স্টিল হয় তাহলে মিনিমাম ডেপথ অফ বিম হচ্ছে 4 ফিট মোর দ্যান 4 ফিট 80 গ্রেড স্টিল হলে দেখো অলমোস্ট 7 ফিট সো এই এত ডেপথের বিম তো আমরা প্রোভাইড করি না তার মানে ডেফিনেটলি আমার কম্প্রেশন জোনের স্টিলের ইল্ডিং হবে না না তার মানে এফ এস প্রাইম এফ ও এর চেয়ে কম হবে সেটা ধরেই আমাকে ডিজাইন করতে হবে সো সেক্ষেত্রে আমরা এই যে রো স্টেপ 6 এ চলে যেতে পারবো বাট যদি স্টেপ 6 এ যেতে হবে কখন যদি আমার এই যে এস প্রাইম এর ভ্যালু সরি এস প্রাইম না এফ এস প্রাইম এর ভ্যালু এফ ও এর চেয়ে কম হয় আর কি আর যদি ইকুয়াল ধরেই হয়ে যায় তাহলে এই 4-5 স্টেপ ক্যালকুলেট করা যায় অ্যাড অ্যান অ্যাডিশনাল অ্যামাউন্ট অফ স্টিল টেনসাইল স্টিল এস ওয়ান ইকুয়াল টু এস প্রাইম thus the total tensile steel area s is s2 from step 2 plus s1 from step 1 ঠিক আছে analyze the doubly reinforced beam to see if fs prime equal to fy that is check the tensile reinforcement ratio against rho bar CY তার মানে দেখো খেয়াল করে যে 3 নম্বর স্টেপে আমি যদি আমার টেবিল 4.2 যদি থাকে এটা তোমার ডিজাইন গাইড হিসেবে রাখতে পারো পাশে ওখান থেকে দেখলে কিন্তু বুঝতে পারছি যে এফ এস প্রাইম ইকুয়াল টু এফ ওয়াই নাকি তার চেয়ে স্মলার সো যদি স্মলার হয় তাহলে 6-এ চলে যেতে পারি অন্যথায় 4-5 এই স্টেপ দিয়ে যেয়ে তারপরে আসলে 6-এ আসতে পারি সো ডেফিনেটলি এফ এস প্রাইম যদি এফ ওয়াই এর ইকুয়াল হতে হয় তাহলে স্টিল রেশিও রো বার সি ওয়াই এর চেয়ে বেশি হতে হবে এখন সেই চেকটা এখানে দেওয়া হচ্ছে so if rho is less than rho bar cy then compression steel stress is less than fy and the compression steel area must be increased to provide the needed force this can be done as follows so বুঝতেই পারছো যে ওখানে বার থাকবে বাট সেখানে আমরা অ্যাডিশনাল
ফোর্স যদি ক্যারি করতে চাই তাহলে আরো কিছু সংখ্যক বা কিছু এরিয়া অফ স্টিল এখানে অ্যাড করতে হবে, কারণ সেখানে যে পরিমাণের স্ট্রেইন হওয়ার কথা, স্ট্রেইন যদি বেশি হয় তাহলে তো স্ট্রেস বেশি হবে, তাহলে সে ফোর্স বেশি ক্যারি করতে পারবে। কিন্তু নিউট্রাল অ্যাক্সিস ডেপথ অনেক উপরে হওয়ায় কম্প্রেসিভ স্টিল কম্প্রেশনের স্টিল এখানে আসলে ওইরকম স্ট্রেইন বা শ্রিঙ্ক হওয়ার সুযোগ পাচ্ছে না। তাহলে সে তার স্ট্রেসও ডেফিনেটলি কম, এবং তাহলে সে ফোর্সও ক্যারি করবে কম। বাট ইকুইলিব্রিয়ামের জন্য টেনসাইল স্টিলে যে ফোর্স আসছে তার ইকুইভ্যালেন্ট অ্যামাউন্টের ফোর্স জেনারেট করতে হলে তোমাকে বেশি স্টিল এরিয়া প্রোভাইড করতে হবে, এবং সেইটাই আমরা যে কিভাবে বাড়িয়ে নিব তাই দেখানো হচ্ছে। দ্য স্ট্রেস ব্লক ডেপথ ইজ ফাউন্ড ফ্রম দ্য রিইনফোর্সমেন্ট অফ হরাইজন্টাল ইকুইলিব্রিয়াম এ ইকুয়াল টু যে এটা অথবা এটা, আহ, এবং নিউট্রাল অ্যাক্সিস ডেপথ হচ্ছে যে সি ইকুয়াল টু এ ওভার বিটা ওয়ান, আমরা সবাই এগুলো জানি, এবং এফ এস ইকুয়াল টু এপসাইলন ইউ ই এস মডুলাস অফ ইলাস্টিসিটি অফ স্টিল ইন্টু সি মাইনাস ডি প্রাইম বাই সি। The revised compression steel area acting at Fs prime must provide the same force as the trial steel area that was assumed to act at Fy. Therefore, As prime is equal to S prime revised আর কি, এটা হচ্ছে S trial যেটা আমরা পেয়েছি তার সাথে Fy ওভার Fs গুণ করব। সো যেহেতু অ্যাকচুয়াল স্ট্রেস দেখো Fy এর চেয়ে কম, তাহলে Fy এবার Fs দিয়ে ওই স্টিলের এরিয়াটাকে বাড়িয়ে নিতে হবে। এবং এখানে কি বলা হচ্ছে, the tensile steel area need not be revised because it acts at Fy as assumed. So টেনসাইল স্টিল কিন্তু বাড়াতে হবে না, শুধু কম্প্রেশন জোনের স্টিলটা বাড়াতে হবে যদি কম্প্রেশন স্টিলের স্ট্রেস ইল্ড স্ট্রেসের চেয়ে কম হয়। নেক্সট আমরা যদি সামনে যাই তাহলে দুইটা এক্সাম্পল দেখতে পাচ্ছি। ফার্স্ট হচ্ছে ফ্লেক্সারাল স্ট্রেংথ অফ এ গিভেন মেম্বার, তার মানে এটা হচ্ছে রিভিউ বা অ্যানালাইসিস প্রবলেম। আর সেকেন্ড এক্সাম্পল 4.13 যেটা দেখবো সেটা হবে ডিজাইন প্রবলেম। সো রিভিউ প্রবলেমটাতে আমরা পড়ে নেই কি বলা হচ্ছে প্রবলেম স্টেটমেন্টে। A rectangular beam shown in figure 414 নিচে আছে আমি দেখাবো, has a width of 12 inch and effective depth to the centroid of tension reinforcement of 24 inch. So এখানে B হচ্ছে 12 inch আর D হচ্ছে 24 inch. The tension reinforcement consists of 6 number 10, that means 32 millimeter bars in 2 rows. For simplicity in calculating epsilon t dt will be taken as d. এই যে ডিটি মানে হচ্ছে টেনশন বারের সেন্টার পর্যন্ত কম্প্রেশন ফেজ থেকে ডিস্টেন্স। তো এখানে ইফেক্টিভ ডেপথ ডি, আর ডিটি হচ্ছে কি বলা চলে এক্সট্রিম ফাইবারের এক্সট্রিম যে টেনসাইল স্টিল আছে সেইটার সেন্টার পর্যন্ত ডিস্টেন্স। তো আর ডি হচ্ছে ওই বারের সেন্টার পর্যন্ত ডিস্টেন্স, তো ডেফিনেটলি ডি এর চেয়ে বেশি হবে, কিন্তু এখানে ক্যালকুলেশনের সুবিধার জন্য সেম নিচ্ছে, ঠিক আছে। কম্প্রেশন রিইনফোর্সমেন্ট কনসিস্টিং অফ 2 number 8 bars, that means 25 millimeter bar is placed 2.5 inch from the compression face of the beam. That means D prime equal to 2.5 inch. If Fy equal to 60,000 psi and F prime is equal to 5,000 psi, what is the design moment capacity of the beam? এই বিমের মোমেন্ট ক্যাপাসিটি কত? সো মোমেন্ট ক্যাপাসিটি বের করতে হলে ফার্স্ট আমরা এটা চেক করব যে এটা আসলে সিঙ্গলি রিইনফোর্সড বিম কিনা। ঠিক আছে, আমরা অনেক সময় এই যে টেনশন কম্প্রেশন জোনে রিবার প্লেস করি হচ্ছে স্টিরাপ হোল্ড করার জন্য, অথবা লং টার্ম রিফ্লেকশন কমানোর জন্য, অথবা এই যে মিনিমাম রিইনফোর্সমেন্ট যেটা আর্থকুয়েক রেজিস্ট্যান্টের জন্য, রেজিস্ট্যান্স ডিজাইনের জন্য লাগে সেইটার জন্য। সো এটা এখানে আসলে সিঙ্গলি রিইনফোর্সড বিম হিসেবে আমার মোমেন্ট ক্যালকুলেট করতে হবে নাকি ডাবলি রিইনফোর্সড হিসেবে, তার নির্ধারিত হবে হচ্ছে এই সিঙ্গলি রিইনফোর্সড বিমের যে ম্যাক্সিমাম রিইনফোর্সমেন্ট রেশিও রো 0.005 আছে সেইটার সাথে টেনসাইল স্টিলের রিইনফোর্সমেন্ট রেশিওর কম্পারিজনের মাধ্যমে। যদি রো এর ভ্যালু রো 0.005 এর চেয়ে কম হয় তাহলে এটা সিঙ্গলি রিইনফোর্সড বিম, আর যদি বেশি হয় তাহলে ডাবলি রিইনফোর্সড বিম হবে। সো আমরা দেখো সলিউশনের শুরুতেই সেইটাই চেক দিয়ে নিচ্ছি। দ্য স্টিল এরিয়াস এন্ড রেশিওস আর এস এস হচ্ছে 6টা 10 নম্বর বার, তো আমরা একটা 10 নম্বর বারের এরিয়া জানি হচ্ছে 1.27 স্কোয়ার ইঞ্চ। তো তাকে যদি 6 দ্বারা গুণ করো 7.62 স্কোয়ার ইঞ্চ হয়, তাহলে রো এর ভ্যালু পাচ্ছি আমরা এই যে 7.62 ওভার বিডি 12 ইঞ্চ বাই 24 ইঞ্চ হচ্ছে 0.06265। আর কম্প্রেশন স্টিল আছে হচ্ছে 2 নাম্বার 8 বার, একটা নাম্বার 8 বারের এরিয়া হচ্ছে 0.79, তাকে যদি 2 গুণ করি তাহলে 1.58 স্কোয়ার ইঞ্চ আসে, তাহলে রো প্রাইম হচ্ছে 1.58 ওভার বিডি
That means 0.005. Check the beam first as a single reinforced beam to see if the compression bars can be disregarded. এই যে প্রথমে আমরা চেক করব যে এটা কি আসলে ডাবলি রিইনফোর্সড বিম না সিঙ্গেল রিইনফোর্সড বিম। তার জন্য কি চেক দিব, রো 0.005 নির্ণয় করব, ঠিক আছে। আমরা তো রো জিরো ম্যাক্সিমাম রিইনফোর্সমেন্ট রেশিও ফর ব্যালান্সড ফেইলর, রাইট। আমরা যদি ফি এর ভ্যালু 0.05 রাখতে চাই তাহলে এটার ভ্যালু নির্ণয় করেছিলাম আমরা 0.85 এফ প্রাইম সি, সরি 0.85 বেটা ওয়ান এফ প্রাইম সি ওভার এফ ওয়াই ইন্টু এপসাইলন, এপসাইলন ইউ এর জায়গায় আমি ডিরেক্টলি 0.003 লিখতে পারি, আর নিচে হচ্ছে 0.003 প্লাস 0.005। সো এইটা দিয়ে আসলে আমরা এফ প্রাইম সি ইকুয়াল টু 65,000 বসাবো, এফ ওয়াই ইকুয়াল টু 60,000 বসাবো। বেটা ওয়ান এর ভ্যালু ডেফিনেটলি এখানে 5,000, যেহেতু কম্প্রেসিভ স্ট্রেংথ অফ কংক্রিট, তাহলে বেটা ওয়ান এর ভ্যালু 0.85 না বরং 0.08 হবে। আমরা জানি যে 4,000 পিএস এর চেয়ে বেশি যদি কম্প্রেসিভ স্ট্রেংথ অফ কংক্রিট হয় তাহলে প্রতি 1,000 পিএস এর জন্য বেটা এর ভ্যালু 1.05 করে কমতে থাকে, এবং 8,000 পিএস এর জন্য এটা হয়ে যায় 0.065, এবং তার চেয়ে বেশি স্ট্রেংথের কংক্রিট হলে 0.65 নিতে হবে, তার চেয়ে আর কম নেওয়া যাবে না। তো সেই অনুযায়ী আসছে, অথবা এই যে এই বইয়ের আমরা যে টেবিল A4 থেকেও দেখতে পারি, বা ইকুয়েশন 4.26C, আমরা সিঙ্গলি আগেই এইসব ডেরিভেশন দেখিয়েছি, সেখান থেকে দেখে নিতে পারো। দ্য অ্যাকচুয়াল রো, দেখো দ্য অ্যাকচুয়াল রো যে আমরা এস থেকে যেটা পেয়েছি 0.0265 ইজ লার্জার দ্যান রো 0.005 হুইচ ইজ 2.0243। তো তাহলে আহ, এটা ডেফিনেটলি ডাবলি রিইনফোর্সড বিম হবে, সো দ্য বিম মাস্ট বি অ্যানালাইজড অ্যাজ ডাবলি রিইনফোর্সড বিম। আর রো এর ভ্যালু যদি এই যে রো 0.005 এর চেয়ে কম হতো বা তার ইকুয়াল হতো তাও এটা সিঙ্গলি রিইনফোর্সড হতো। তাহলে সিঙ্গলি রিইনফোর্সড বিমের যে ফর্মুলা সেটা দিয়ে মোমেন্ট ক্যালকুলেট করলে হয়ে যেত, এম এন ইকুয়াল টু এ এস এফ ওয়াই ইন্টু ডি মাইনাস এ বাই টু। বেসিক্যালি এটা কম্প্রেশন জোনে যে স্টিল আছে এটা জাস্ট স্টিরাপ সাপোর্ট বার ওর লং টার্ম ডিফ্লেকশন কমানোর জন্য কম্প্রেশন বার ব্যবহার করা হয়েছে, সেইভাবে আমরা বলতে পারতাম। সো ফ্রম ইকুয়েশন 447 উইথ বেটা 1 ইকুয়াল টু 0.8, এই যে দেখো নিচে বলা হয়েছে। আবার আমরা এখন যেহেতু শিওর হয়ে গেলাম যেটা ডাবলি রিইনফোর্সড বিম, তাহলে এখন আমার চিন্তা হচ্ছে যে কম্প্রেশন জোনের স্টিল এর ইল্ডিং হচ্ছে কি হচ্ছে না। তো সেটা এনশিওর করার জন্য কি করব, যে রো সিওয়াই এর ভ্যালু এর চেয়ে রো এর ভ্যালু ডেফিনেটলি বেশি হতে হবে। তো সেটার জন্য আমরা এখন রো সিওয়াই, রো সি রো বার সিওয়াই ক্যালকুলেট করছি। ফর্মুলা যা ছিল সেখানেই ভ্যালুগুলো বসিয়েছে, 0.85 বেটা ওয়ান এফ প্রাইম সি ওভার এফ ওয়াই ইন্টু ডি প্রাইম ওভার ডি ইন্টু 0.003 মাইনাস 0.003, দ্যাট মিনস এপসাইলন ইউ মাইনাস হচ্ছে এপসাইলন ওয়াই। তো এখানে 60 গ্রেডের স্টিলের জন্য আমরা জানি এপসাইলন ওয়াই হচ্ছে 0.0027। তুমি জাস্ট এটাকে এই যে 60,000 পিএস স্টিলের জন্য এপসাইলন যদি বের করতে চাই, সবার জানা আছে হয়তো, তারপরেও দেখাচ্ছি। জাস্ট তুমি এই যে এটার 60,000 ডিভাইডেড বাই হচ্ছে 60 KSI ডিভাইডেড বাই 29,000 করো, তাও পাবে। কারণ আমরা জানি হুক ল পর্যন্ত এক্সকিউজ মি সিগমা ইকুয়াল টু হচ্ছে মডুলাস অফ প্লাস্টিসিটি ইনটু স্ট্রেইন। সো স্ট্রেইন ইকুয়াল টু তাহলে সিগমা ডিভাইডেড বাই মডুলাস অফ প্লাস্টিসিটি। তো 60 KSI হচ্ছে রিল স্ট্রেস, আর মডুলাস হচ্ছে 29,000 KSI। তো এইখান থেকে আসলে এই যে 0.0027 আসছে, ঠিক আছে, 0.00207 স্টিলের ইল্ড স্ট্রেইন। সো এইভাবে আমরা রো সি ওয়াই এর ভ্যালু পেলাম কত, 0.0205, যেটা আসলে এইটার চেয়ে, যে 0.0245 এর চেয়ে অ্যাকচুয়াল রো সেটা কি কম না বেশি, আমরা একটু কম্পেয়ার করে দেখি। কমান 0.0265 হচ্ছে অ্যাকচুয়াল টেনসাইল ইনফোর্সমেন্ট রেশিও, আর আমার রো সি ওয়াই হচ্ছে 0.0245, তাহলে মার্জিনালি বেশি আছে। তো তার মানে কি, টেনসাইল স্টিলের ইল্ডিং হবে নাকি হবে না? আমাদের শর্ত ছিল রো সি ওয়াই এর চেয়ে যদি রো বারের ভ্যালু বেশি হয় তাহলে টেনসাইল স্টিলের ইল্ডিং হবে। তো তার মানে আমরা কনক্লুড করতে পারি এখানে the tensile reinforcement ratio is greater than this, so that compression bars will yield when the beam fails. The maximum reinforcement ratio thus can be found from equation 446A, আমি দেখিয়েছি ওই যে রো বার রো কি বলে 0.005 ইকুয়াল টু হচ্ছে, আমরা যদি দেখতেই চাই এখান থেকে আবারও দেখে নিতে পারি, এই যে 446A
দিস ইজ দিস ইজ দ্য ইকুয়েশন 446A, ঠিক আছে? এই যে এটা দেখতে পাচ্ছ তোমরা সবাই। এটা হচ্ছে কখন, যদি টেনসাইল কম্প্রেশন স্টিলের রিবারের ইল্ডিং হয় তখন। আর যদি ইল্ডিং না হয় তখন কিন্তু আমরা ব্যবহার করতাম হচ্ছে এই যে নিচের ইকুয়েশন, দেখো এই যে রো বার ইকুয়াল টু এই যে এইটা নিতাম তখন, আর সেখানে এফএস নিতে হতো যে এটা। তো আমরা তো ব্যালান্সড স্টিল বলতে আসলে যে পয়েন্ট ম্যাক্সিমাম রিইনফোর্সমেন্ট রেশিওতে নিয়ে আসি, আলটিমেট বেসিক্যালি আমরা পয়েন্ট রো 0.005 এটা দিয়ে ব্যবহার করি, তাহলে এফএস প্রাইম ইকুয়াল টু যে এফসিলন ওয়াই এর জায়গায় তখন রো 0.005 বসাতাম, এবং সেই অনুযায়ী আমরা যে রো 0.005 ইকুয়াল টু রো বার 0.005 ইকুয়াল টু রো 0.005 প্লাস রো প্রাইম ইন্টু এফ এস প্রাইম ওভার এফ ওয়াই, এটা নিতাম। সো আমি এখানে দেখাচ্ছি যেন কম্পেয়ার করতে তোমাদের ভুল না হয় এবং ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়। সো ইকুয়েশন 4.46A এর মাধ্যমে আমরা রো ক্যালকুলেট করছি রো 0.005, কারণ হলো আমাদের কম্প্রেশন স্টিলের ইল্ডিং হচ্ছে। The actual tensile reinforcement ratio is below the maximum value as required. Then from equation এটা, সো আমাদের খেয়াল করতে হবে যে ম্যাক্সিমাম রিইনফোর্সমেন্ট রেশিও এবং এই যে মিনিমাম রিইনফোর্সমেন্ট রেশিওর মাঝে আছে কিনা। তো ম্যাক্সিমামের চেয়ে দেখো এবার কম আছে, আমাদের ছিল হচ্ছে 0.0265, এখন ম্যাক্সিমাম রিইনফোর্সমেন্ট রেশিও হচ্ছে 0.0268, তাহলে 0.0003 এর যে এই ভ্যালুর মাধ্যমে কম আছে আর কি। তো তাহলে টেনশনাল স্টিল ইল্ডিং হলে আমার মোমেন্ট ক্যালকুলেশনের ফর্মুলা ব্যবহার করব আমরা, এম এন ইকুয়াল টু এই যে এই ইকুয়েশন ব্যবহার করবো, আমি নিচে একটা দেখাই। এম এন ইকুয়াল টু হচ্ছে এ এস প্রাইম ইন্টু এফ ওয়াই ইন্টু ডি মাইনাস ডি প্রাইম, আর তার সাথে হচ্ছে এ এস টু ইন্টু এফ ওয়াই ডি মাইনাস এ বাই টু, সেটা। তো আমরা সেইটাই এখানে আগে বের করে নিচ্ছি, এ ভ্যালু, সি ভ্যালু, এপসাইলন ভ্যালু চেক করে যে ওই ফর্মুলা ডিরেক্টলি ব্যবহার করা যাবে কিনা, ফি এর ভ্যালু অ্যাডজাস্ট করতে হবে কিনা। তো এ এর ভ্যালু আমরা ফার্স্ট নির্ণয় করছি যে এস মাইনাস এস প্রাইম ওভার এফ ওয়াই ইন্টু 0.85 এফ প্রাইম সিবি। তাহলে দেখো আমার মনে হয় এখানে এ এস এর ভ্যালু 7.65, এস প্রাইম এর ভ্যালু 1.58, এই সব বের করেছি আমরা। তাহলে আমরা এ এর ভ্যালু পেলাম 7.11 ইঞ্চ। তাহলে সি হচ্ছে এ ওভার বেটা 1, বেটা 1 5000 পিএসএ কংক্রিটের জন্য 0.8, তাহলে সি এর ভ্যালু পাচ্ছি 8.89 ইঞ্চ। সেইটা দিয়ে আমরা কিন্তু এপসাইলন টি টেনসাইল স্টিলের স্ট্রেইন 0.0051 পেলাম, যেটা 0.005 এর চেয়ে বেশি আছে। সো স্ট্রেইন বেশি, তার মানে রিইনফোর্সমেন্ট রেশিও এর চেয়ে কম হবে, তাহলে ডেফিনেটলি টেনসাইল স্টিলের ইল্ডিং হচ্ছে। আর টেনসাইল সরি স্টিল ইল্ডিং না, বরং এই 0.00 টেনসাইল স্টিলের স্ট্রেন যদি 0.005 এর চেয়ে বেশি হয় তাহলে ফি এর ভ্যালু হচ্ছে 0.9 ব্যবহার করা যাবে। আর ফি এর এপসাইলন টি এর ভ্যালু যদি 0.005 এর চেয়ে কম হয় তাহলে ফি এর ভ্যালু কিন্তু কমিয়ে নিতে হবে লিনিয়ার ইন্টারপোলেশনের মাধ্যমে। কত ভ্যালু পর্যন্ত? এপসাইলন টি এর ভ্যালু 0.002 এর জন্য ফি এর ভ্যালু হচ্ছে 0.65, আর এপসাইলন টি এর ভ্যালু 0.005 এর জন্য ফি এর ভ্যালু হচ্ছে 0.9। তাহলে এর মাঝে যে কোনো এপসাইলন টি এর ভ্যালু এর জন্য আমাকে ইন্টারপোলেট করে নিতে হবে, ঐকিক নিয়ম করে নিতে হবে সহজ কথায়। তো যে বিমটা উপরে বলা ছিল, আমরা যদি দেখতে চাই যে এখানে দেখো দেখানো আছে টেনশন জোনে 6টা বার 2 লেয়ারে আছে, আর কম্প্রেশন জোনে 2টা 8 নাম্বার বার 1 লেয়ারে আছে, এবং ইফেক্টিভ ডেপথ যে বারের সেন্ট্রয়েড পর্যন্ত কম্প্রেশন ফেজ থেকে হচ্ছে 24 ইঞ্চ। সো এটা ফি এর এপসাইলন টি এর ভ্যালু 0.005 এর চেয়ে বেশি হওয়ায় আমরা ইনশিওরড হয়ে গেলাম যে ফি এর ভ্যালু 0.9। এবং ফ্রম ইকুয়েশন 444 দ্যাট মিনস এই যে এই ইকুয়েশন মোমেন্ট ক্যালকুলেশনের জন্য যে ইকুয়েশন, এই যে এটা, ঠিক আছে, এম এন ইকুয়াল টু mn1 প্লাস mn2, তার মানে যে টেনসাইল কম্প্রেসিভ এবং টেনসাইল স্টিল এরিয়ার জন্য যে একটা মোমেন্ট পাবো, আর কংক্রিটের কম্প্রেশনের জন্য যে মোমেন্ট পাবো সেটা। সো এই অনুযায়ী আমি দেখো খুব সহজেই আমার এই যে এটা হচ্ছে এই নিচের পার্টটা আমরা নিয়েছি হলো কম্প্রেশন স্টিলের জন্য 1.58 স্কোয়ার ইঞ্চ হচ্ছে এস প্রাইম, তার সাথে এফ ওয়াই 60 KSI গুণ 24 মাইনাস 2.5 হচ্ছে ডি মাইনাস ডি প্রাইম, আর এটা হচ্ছে আমার এস মাইনাস এস প্রাইম বেসিক্যালি, আর তার সাথে এফ ওয়াই ইন্টু ডি মাইনাস এ বাই টু গুণ করলাম, তাহলে তো কি পিঞ্চ পেয়েছি, তাকে ফি 0.9 দ্বারা গুণ করলে আমরা তার মোমেন্ট স্ট্রেংথ পেয়ে যাচ্ছি। এগেইন এখানে একটা প্রশ্ন, যে আমার যদি টেনসাইল স্টিলের ইল্ডিং না হতো তখন কি করতাম? তো তখন কিন্তু এই এ এই যে এই এ এর ভ্যালু আমরা
এখান থেকে ক্যালকুলেশন না করে আমরা করতাম হচ্ছে এই ফর্মুলা থেকে। আবারও দেখাচ্ছি। এই যে আমরা এই ফর্মুলা দিয়ে আমরা সি বের করতাম ফার্স্ট, ঠিক আছে? 4.52 দিয়ে সি বের করতাম। সেখান থেকে আমরা আসলে সি পেয়ে গেলে সেখান থেকে ওকে, আমরা ডিজাইন এক্সাম রিভিউ এক্সাম্পল দেখেছি, এখন একটা ডিজাইন প্রবলেম দেখব। ডিজাইন অফ এ ডাবলি রিইনফোর্সড বিম। আমরা প্রবলেম স্টেটমেন্টটা পড়ে নেই। এ রেক্টাঙ্গুলার বিম হ্যাজ দ্যাট মাস্ট ক্যারি a সার্ভিস লাইভ লোড অফ 2.46 kips per feet and a calculated dead load of 1.05 kips per feet on an 18 feet simple span is limited in cross section for architectural reasons to 10-inch width and 20-inch total depth. If Fy is equal to 60,000 psi and F prime C equal to 4,000 psi, what steel areas must be provided? সো একটা ডাবলি রিইনফোর্সড বিম হবে কিনা সেটা আমরা প্রথমেই চেক করে নিব সলিউশনে গিয়ে। বাট যখনই সাধারণত এরকম আর্কিটেকচার রিজনে বা অন্য কোনো কারণে বিমের উইথ ডেপথ লিমিট করা থাকে, সেক্ষেত্রে অনেক সময়ই ডাবলি রিইনফোর্সড বিম প্রয়োজন হয়। বাট আমরা যদি সিঙ্গেল রিইনফোর্সড বিম হিসাবে এটাকে ডিজাইন করা যায় তাহলে ডাবলি রিইনফোর্সড বিমে যাব না। এই জন্যই প্রথমে ডিজাইনের শুরুতেই অ্যানালাইসিস প্রবলেমের মতো আগেই চেক করে নিব যে এটাকে কি সিঙ্গেল রিইনফোর্সড হিসেবে ডিজাইন করা যায় কিনা। সো স্টেপের প্রথমেই গিভেন ইনফরমেশন যা দেওয়া আছে সেগুলোর থেকে আমরা যে মোমেন্ট ক্যালকুলেট করে নেই, প্লাস হচ্ছে মেটেরিয়াল প্রপার্টিজ যা দেওয়া আছে তার বেসিসে দেখি যে সিঙ্গেল রিইনফোর্সড হিসেবে এটাকে ডিজাইন করা যায় কিনা। সলিউশনের শুরুতেই আমরা একটু পড়ি। দ্য সার্ভিস লোডস আর ইনক্রিজড বাই লোড ফ্যাক্টরস টু অবটেইন দ্য ফ্যাক্টর লোড। আমরা ডেড লোডকে 1.2 টাইমস দ্বারা গুণ করি আর লাইভ লোডকে 1.6 দ্বারা গুণ করে ফ্যাক্টর লোড বের করি। এবং যেহেতু সিম্পলি সাপোর্টেড বিম, দেখো সিম্পল স্প্যান বলা আছে 18 ফিট সিম্পল স্প্যান, তাহলে ডব্লিউ এল স্কোয়ার বাই 8 হচ্ছে ম্যাক্সিমাম মোমেন্ট এবং সেটা হচ্ছে 2530 কিপ ইঞ্চ। To satisfy spacing and cover requirement, assume that the tensile steel centroid will be 4 inch above the bottom face of the beam and that compression steel, if required, will be placed 2.5 inch below the beam's top surface. So এখানে আসলে যেহেতু হাইট লিমিট করে দেওয়া হচ্ছে, হাইট না বাড়ালে এমনকি উইথ তো যেহেতু লিমিট করে দেওয়া হচ্ছে, তাহলে হয়তো টেনশন জোনে এমনকি সিঙ্গেল রিইনফোর্স বিম হলেও যে রিইনফোর্সমেন্ট আসবে তা এক লেয়ারে নাও অ্যারেঞ্জ করা যেতে পারে। এই জন্য 2 লেয়ার রিইনফোর্সমেন্ট ধরে নিচে যে 4 ইঞ্চ টোটাল কাভার ধরছি বিমের রিইনফোর্সমেন্টের সেন্ট্রয়েড পর্যন্ত। তাহলে টোটাল 20 ইঞ্চ ডেপথ থেকে যদি 4 ইঞ্চ বাদ দেই, ইফেক্টিভ ডেপথ ডি কিন্তু আসবে 16 ইঞ্চ। এই যে দেখো, দেন ডি ইজ ইকুয়াল টু 16 ইঞ্চ অ্যান্ড ডি প্রাইম ইজ ইকুয়াল টু 2.5 ইঞ্চ। টপ ফেসে আসলে এক লেয়ারের রিইনফোর্সমেন্ট আসবে, আসার কথা সিম্পলি সাপোর্টেড বিম যেহেতু। তাহলে ডি প্রাইম উপরে আমরা যে ক্লিয়ার ইনফোর্সমেন্ট দিলে তার সেন্টার পর্যন্ত ডিস্টেন্স কম্প্রেশন ফেস থেকে 2.5 ইঞ্চ। সো আমরা শুরুতেই এই যে দেখো চেক করে নিচ্ছি। ফার্স্ট চেক দ্য ক্যাপাসিটি অফ দ্য সেকশন ইফ সিঙ্গলি রিইনফোর্সড। সো যে সেকশন দেওয়া আছে সেই সেকশন আমরা হাইয়েস্ট অ্যামাউন্টের যে রিইনফোর্সমেন্ট রো ম্যাক্স ব্যবহার করে যে রিইনফোর্সমেন্ট প্রোভাইড করতে পারি, সেইটা দিয়ে দেখি যে সিঙ্গলি রিইনফোর্সড হিসেবে ডিজাইন করা যায় কিনা। যেহেতু বিমের ক্রস সেকশন লিমিটেড, অর্থাৎ স্মলার ক্রস সেকশন দেওয়া আছে, তাহলে রিইনফোর্সমেন্ট ডেফিনেটলি হাই লাগবে। এই জন্য আমরা হাইয়েস্ট রিইনফোর্সমেন্ট রেশিও রো 0.005 যেটা, সেটা ব্যবহার করব। টেবিল A4 shows that rho 0.005 for the maximum value of rho for phi equal to 9 to be 0.00181. সো এটা আমরা যে ρ.005 এটা তো ফর্মুলা আছে সেটা দিয়ে ক্যালকুলেট করতে পারি, অথবা যে ডিজাইন এইড টেবিল ফিগারে যা দেওয়া আছে এই বইয়ের শেষে সেখান থেকেও নিতে পারি। তো আমরা যদি এটা ক্যালকুলেটও করি, আমরা ρ.005 জানি যে যে 0.005 ইকুয়াল টু হচ্ছে 0.85 বেটা 1 এফ প্রাইম সি ওভার এফ ওয়াই ইন্টু 0.003 divided by 0.003 প্লাস 0.005, তার মানে দুইটা যোগ করলে 0.008 হবে।
এটা হচ্ছে 0.005 কিন্তু, এবং এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম রিইনফোর্সমেন্ট রেশিও। যদি আমি ফি ইকুয়াল টু 0.9 রাখতে চাই, আমি 0.004ও যেতে পারবো, বাট সেক্ষেত্রে ফি এর ভ্যালু রিডিউস করতে হবে। আমরা হাইয়েস্টটাই ধরে ফি এর ভ্যালু রিডিউস না করেই করতে চাই। while the maximum permissible reinforcement ratio is higher, example 4.8 demonstrate that there was no economic efficiency of using epsilon t less than 0.005। তার মানে খেয়াল করো যে আমি যখনই হায়ার ইনফোর্সমেন্ট রেশিও ব্যবহার করবো তখন কিন্তু ফি আবার কমে যাবে, তার মানে ইফেক্টিভ স্ট্রেংথ কিন্তু আবার কমে যাবে। তো এই জন্য আগের এক্সাম্পলে দেখানো হয়েছে যে আসলে ইনফোর্সমেন্ট বাড়িয়ে তেমন লাভ নেই, কারণ ফি এর ভ্যালু যেহেতু কমে যাবে, সো ইকোনমি আলটিমেটলি আসবে না। এই জন্য এখানে রো 0.005 যেটা সেটাই নেওয়া হচ্ছে, এবং রো 0.005 যার ভ্যালু আসলে যে 0.018, এটাকে বি এবং ডি দ্বারা গুণ করলে আমরা টোটাল এস রিইনফোর্সমেন্ট পেয়ে যাচ্ছি 2.9 স্কোয়ার ইঞ্চ। এগেইন এটা কিন্তু জাস্ট সিঙ্গলি রিইনফোর্সড বিম হিসাবে যদি আমি ডিজাইন করতে চাই, তাহলে হাইয়েস্ট রিইনফোর্সমেন্ট কতটুকু প্রোভাইড করতে পারবো, যে 2.9 স্কোয়ার ইঞ্চ। তাহলে সেখান থেকে আমি এ এর ভ্যালু পেতে পারি এ ইকুয়াল টু এস এফ ওয়াই ডিভাইডেড বাই 0.85 এফ প্রাইম সি বি, যা আসলো 5.12 ইঞ্চ। সেখান থেকে আমি সি পেয়ে যাচ্ছি এ ওভার বেটা 1 করে 6.02 ইঞ্চ। এবং সিঙ্গলি রিইনফোর্সড বিম হিসাবে ডিজাইন করলে ম্যাক্সিমাম মোমেন্ট এম এন, যেটা যে এই ফর্মুলা দিয়ে নির্ণয় করতে পারবো আমরা। এম এন ইকুয়াল টু হচ্ছে এ এস এফ ওয়াই ইন্টু ডি মাইনাস এ বাই টু। আমরা সিঙ্গলি রিইনফোর্সড বিমের জন্য যে ফর্মুলা জানি সেটা। এখানে দেখো এই যে এম এন নির্ণয় করছে এ এস ইন্টু এফ ওয়াই ইন্টু ডি মাইনাস এ বাই টু করে, তো যেটা আসলো 2340 ইঞ্চ কিপস। তো এটাকে যদি আমি এখন ফি দ্বারা গুণ করি, যে ফি এম এন, ফি তো 0.9, তাহলে 2340কে 0.9 দ্বারা গুণ করলে 2100 কিপ ইঞ্চ আসে, যার চেয়ে দেখো তোমার ডিজাইন মোমেন্ট 2530 কিপ কিন্তু বেশি। তাহলে সিঙ্গলি রিইনফোর্সড হিসাবে ম্যাক্সিমাম যে মোমেন্ট রেজিস্ট করতে পারবে সেটা হলো 2100 কিপস, বাট অ্যাপ্লাইড মোমেন্ট হচ্ছে 2530 কিপ, যেটা বেশি। তাহলে ডেফিনেটলি এখানে সেকশন যেহেতু বাড়াতে পারছি না, তাহলে আমাকে ডাবল রিইনফোর্স বিমে যেতে হবে। যদি সেকশন বাড়াতে পারতাম তাহলে সিঙ্গল রিইনফোর্স হিসেবে ডিজাইন করা যেত। তো এখানে বলা হচ্ছে দেখো, বিকজ দ্য করেসপন্ডিং ডিজাইন মোমেন্ট ফি এভেন ইজ ইকুয়াল টু 2100 ইঞ্চ কিপস, which is less than the required capacity of 2530 inch kips, compression steel is needed as well as additional tension steel। আর এখানে অল্টারনেটিভলি বলা হচ্ছে যে আমরা ওই গ্রাফ যদি এবং ডিজাইন টেবিল ব্যবহার করি, এই বইয়ের শেষে যে ডিজাইন এইড দেওয়া আছে সেগুলোর থেকে আর এর ভ্যালু ক্যালকুলেট করলাম, তারপরে নমিনাল স্ট্রেংথ ক্যালকুলেট করতে পারি, সেম ভ্যালুই আসবে। আমরা ক্যালকুলেশন করেছি আর টেবিলেও যে ভ্যালু দেওয়া আছে সেই অনুযায়ী। সো তাহলে আমরা শিওর যে ডাবল রিইনফোর্সড বিম লাগবে, তাহলে টেনশন জন্য অ্যাডিশনাল স্টিল প্রোভাইড করতে হবে, আবার কম্প্রেশন জন্য কম্প্রেশন স্টিল প্লেস করতে হবে। তো কতটুকু মোমেন্ট অতিরিক্ত থাকলো আমার, সেটা বের করার জন্য এই যে ফর্মুলা হচ্ছে এম ইউ ডিভাইডেড বাই ফি মাইনাস এম টু, অর্থাৎ এই যে ফি এম এন যেটা কম্প্রেশন সিঙ্গল ইনফোর্স হিসেবে যেটা বের করলাম যে 2340 কিপ ইঞ্চ, সেটা। তাহলে এখানে আমার এক্সট্রা মোমেন্ট আসছে 470 কিপ ইঞ্চ। তো যেহেতু আহ, আহ, আমরা হচ্ছে অলরেডি আমার ডি এবং ডি প্রাইম ডিফাইন, তাহলে এখন আমরা দেখি যে কম্প্রেশন জোনের স্টিলের ইল্ডিং হচ্ছে কি হচ্ছে না। সো এটা আসলে যে ডিজাইনের শুরুতে আমরা স্টেপগুলো দেখেছি সেটাতে বলা হয়েছে যে আমরা ইনিশিয়ালি এফ এস ইকুয়াল টু এফ এস প্রাইম ইকুয়াল টু এফ ওয়াই ধরে নিতে পারি, ফাইনালি আবার চেক করতে হবে। তো সেইটা না করে বরং আরেকটা ওয়ে আছে যে আমরা এখনই আসলে চেক করে নিতে পারি এই ডায়াগ্রাম অনুযায়ী যে এফ এস প্রাইম আসলে কত। তো সেই প্রসেসটাতে এখানে যাওয়া হয়েছে, এবং সেটা করা সহজ হচ্ছে টেবিল 4.2 দিয়ে। অন্যথায় 4.2-তে না গেলে কিন্তু আমাকে এই ট্রায়াল অ্যান্ড এররে যেতে হতো। সো টেবিল 4.2-তে আমরা দেখতে পাচ্ছি যে যদি 60 গ্রেডের স্টিলের কম্প্রেশন বারের ইল্ডিং হতে হয়, এই যে টেবিল 4.2, এটা ডিজাইন 8 হিসেবে আমরা 7 রাখবো। তো 60 গ্রেডের স্টিলের ইটি ইকুয়াল টু 0.005 এ মিনিমাম ডেপথ, মিনিমাম ডি ফর ডি ইকুয়াল টু 2.5 ইঞ্চ দেখছি আমরা, 21.5 ইঞ্চ দরকার। অথচ আমাদের এখানে ইফেক্টিভ ডেপথ কিন্তু 16 ইঞ্চ। তাহলে ডেফিনেটলি টেনশন কম্প্রেশন স্টিলের ইল্ডিং হচ্ছে না। তো সেক্ষেত্রে তাহলে কত স্ট্রেস এখানে আসবে, তো সেটাই আমরা এখন এই যে ফর্মুলা দিয়ে বের করবো। A reduce as D is less than the value required to develop compression reinforcement yield stress as shown in table 4.2, a reduced stress in the compression reinforcement will be used.
Using the strain distribution in figure 410b, epsilon s prime and f prime c can be computed as, এই যে আমরা ফিগার 4.10 এ যে ফিগার ছিল আমাদের, কোথায় দেখে আসি, ফিগার 410, এটা 413, আমরা, আমার মনে হয়, আচ্ছা, যে আসি ফিগার 410 পাইতে একটু সময় লাগবে হয়তো। ফিগার 410, আমার মনে হয় এটা ফিগার লিখতে আসলে ভুল করছে, এটা ফিগার 413b হবে, এর ইমিডিয়েট আগের ফিগার যেটা ছিল সেটা। আচ্ছা, এইটা এটা এটা মিন করেছে কিনা, আমার মনে হয় না, এটা না, আসলে 413b হবে ওটা। তার মানে তোমার, আচ্ছা, যদি এখানে যাই, এই যে এইটারই আসলে বি ফিগারে, ওইটাও রেফার করা যায়, বাট এটাই মেইনলি, যেহেতু এপসাইলন সিএস, এপসাইলন এস প্রাইমও দেখানো আছে, এইটা রেফার করা হচ্ছে যে এই বি ফিগার। সো 413b, epsilon s prime and f prime c can be computed as, এটা আসলে এফ এস প্রাইম হবে, এখানেও এফ প্রাইম সি লিখে ফেলছে, এটা জাস্ট টাইপ আর কি, টাইপিং মিস্টেক বলা যায়। সো এফ এস প্রাইম ইকুয়াল টু, যে আমরা আগেই ফর্মুলা দেখে আসছি, এফ এস প্রাইম নির্ণয়ের ফর্মুলা 0.003, অর্থাৎ সাইলন ইউ ইন্টু সি মাইনাস ডি প্রাইম ওভার সি, হুইচ ইজ হুইচ ইলস টু 0.00175। আর তাহলে এই স্ট্রেনের সাথেই মডুলাস অফ ইলাস্টিসিটি অফ স্টিল 29,000 কেএসআই গুণ করলে কম্প্রেশন স্টিলের স্ট্রেস এফ এস প্রাইম ইকুয়াল টু 50.9 কেএসআই পাচ্ছি। তো আমরা 50 কেএসআই ধরে যদি ট্রাই করি, তাহলে সেটা দিয়ে আমরা রিইনফোর্সমেন্ট ক্যালকুলেট করব। এই যে এস প্রাইম ইকুয়াল টু বেসিক্যালি এম ওয়ান, এই যে এক্সেস মোমেন্ট 417 স্কিপস ডিভাইডেড বাই এফ ওয়াই ইন্টু ডি মাইনাস ডি প্রাইম। কারণ হলো এম ওয়ান ইকুয়াল টু বেসিক্যালি ছিল এ এস প্রাইম ইন্টু এফ এস বা এফ ওয়াই ইন্টু ডি মাইনাস এ বাই টু, এফ 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 ওয়াই না, বরং এফ এস। সো এফ এস 50 কেএসআই ধরেছি, সেজন্য এখানে 50 কেএসআই। তাহলে রিকোয়ার্ড স্টিল হচ্ছে 0.70 স্কোয়ার ইঞ্চ। এই অ্যামাউন্টটি কম্প্রেশন জোনে প্লেস করতে হবে, আবার টেনশন যেন যে রিইনফোর্সমেন্ট আসছিল তার সাথে এই 0.70 যোগ করতে হবে, এবং সেটা দিয়েই যে ফিগারে আসলে রিন বার দেখানো হয়েছে। আমরা এটা দেখব যে 4টা বার আসে, আবার উপরে 2টা বার যে প্লেস করা লাগে, এটা আমাদের এই যে একটু পরে ক্যালকুলেশনে চলে আসবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল এরিয়া অফ টেনসাইল ইনফোর্সমেন্ট এট 60 কেএসআই, যে সিঙ্গলি ইনফোর্স বিমের জন্য 2.90 আসছিল, অর্থাৎ ব্যালেন্স কন্ডিশনে। আর তার সাথে এখন আমরা 70.70 স্কোয়ার ইঞ্চ ব্যবহার করব। বাট দেখো খেয়াল করে, আমার স্ট্রেস স্ট্রেস যেহেতু 50 কেএসআই আসছে কম্প্রেশন সাইডে, টেনশন সাইডে কিন্তু সেটার ইল্ডিং হতে হবে। তাহলে ইল্ডিং হতে হলে আর একটু কম রিইনফোর্সমেন্ট এখানে ব্যবহার করতে হবে, যে জন্য 50/60 দিয়ে গুণ করে 3.48 স্কোয়ার ইঞ্চ আসতো। তো এই এরিয়া প্রোভাইড করার জন্য আমরা আহ, কতগুলো বার কত সাইজের ব্যবহার করব। কম্প্রেশন সাইডে 2টা 6 নাম্বার বার, 2 number 6, that means 19 millimeter bars will be used for compression reinforcement, and 4 number 9, that means 29 millimeter bars will provide the tensile hysteria as shown in figure 415, আমরা উপরে দেখেছি। এবং নিচের 2টা 10 ইঞ্চি ওয়াইড বিমের মধ্যে 4টা বার প্লেস করা এবং হিউজ সাইজের 29 মিলিমিটার বার প্লেস করা কিন্তু ইম্পসিবল। আমাদের এই যে 2টা বারের মধ্যে মিনিমাম এগ্রিগেট সাইজের ম্যাক্সিমাম এগ্রিগেট সাইজের 1.33 টাইমস, আর হচ্ছে অ্যাটলিস্ট 1 ইঞ্চ। আবার অনেক সময় বলা হয় যে যে ভাইব্রেটর ব্যবহার করব তার ডায়ামিটার সাধারণত 2 ইঞ্চি হয়ে থাকে, সেটা কম হতে পারবে না স্পেসিং, ঠিক আছে। তো সেটা স্যাটিসফাই করতে গেলে আমাদেরকে 2 লেয়ারে প্লেস করতে হয়, তার ফলে আমরা যে 4 ইঞ্চি ধরেছিলাম নিচে টোটাল কাভার, এই 2 লেয়ারের রিইনফোর্সমেন্ট সেন্টার পর্যন্ত, সেটা জাস্টিফাইড। আমরা যেটা ধরেছিলাম সেটাই ঠিক আছে। To place the tension bars in 10-inch beam with two rows of bars, i- two rows of 2 bars each are used. A final check is made to ensure that selection of reinforcement does not create lower compressive stress than the assumed 50 কেএসআই। So আমরা 50 কেএসআই ইউজ করলাম। এখন এটা আবার ক্যালকুলেট করে চেক করে দেখতে হবে যে আমার আসলে ফি কি 0.9 এখনো স্টিল আছে কিনা।
কারণ আমরা যদি এই যে আনব্যালেন্স কন্ডিশনের চেয়ে মানে ব্যালেন্সড স্টেজের চেয়ে ডিফারেন্ট হয়ে যায়, তাহলে ফি এর ভ্যালু ডেফিনেটলি ডিফারেন্ট হবে। তো এখানে আমরা এই যে এস টোটাল স্টিল এরিয়া থেকে যেটা 4 স্কোয়ার ইঞ্চ আসলো, যে আহ, আমরা যে কয়টা বার প্রোভাইড করেছি কত আসলো, চার চারটা 29 মিলিমিটার বার। দ্যাট মিনস নাম্বার 11 বার, ঠিক আছে। নাম্বার 11 না, তো সরি নাম্বার 9, আমি ভুল বলেছি, নাম্বার 9। প্রতিটা নাম্বার 9 বারের এরিয়া হচ্ছে 1 স্কোয়ার ইঞ্চ, তাহলে চারটা 9 নাম্বার বার ব্যবহার করেছি, তাহলে 4 স্কোয়ার ইঞ্চ আসলো, যে দেখো এস। অথচ আমাদের এস রিকোয়ার্ড ছিল কিন্তু 3.48 স্কোয়ার ইঞ্চ। সো এই এই যে কারণগুলো দেখো, যে আমরা যা রিকোয়ার্ড এরিয়া দরকার তার চেয়ে কিন্তু বার সাইজ, বার সংখ্যা যেহেতু ফুল ফুল নাম্বার হয়, ফ্র্যাকশন করা যায় না, তাহলে এরিয়া বেশি প্রোভাইড করছে। তো তার জন্য কি তাহলে আমার এটা ওভার ইনফোর্স বিম হয়ে যাচ্ছে কিনা? টেনশন জন্যই দেখো যে স্টিলের ইল্ড হওয়ার কথা, তার চেয়ে তুমি বেশি এরিয়া অফ স্টিল প্রোভাইড করছো, তাহলে এটা ওভার ইনফোর্স বিম হয়ে যেতে পারে। তো এটাই এখন এনশিওর করতে হবে যে স্টিল আন্ডার ইনফোর্স বিম আছে এবং ফি এর ভ্যালু 0.9 ব্যবহার করা যাচ্ছে। তো তার জন্যই যে এস মাইনাস এস প্রাইম, দেখো এস প্রাইমও হচ্ছে দুইটা 6 নাম্বার বার, আমরা জানি প্রতিটা 6 নাম্বার বারের এরিয়া হচ্ছে 0.41 বেসিক্যালি, না না সরি 0.44, তাহলে দুইটা বারের এরিয়া হচ্ছে 0.88। আর তাকে এই যে এফ এস প্রাইম বাই এফ ওয়াই দ্বারা গুণ করে এ, আমরা পাচ্ছি হলো 3.26 স্কোয়ার ইঞ্চ, যেটা বেসিক্যালি আহ, এই কম্প্রেশনের যে কংক্রিট সেইটা, আর এই টেনশনের যে সিঙ্গলি রিইনফোর্সড বিমের স্টিল এরিয়া সেইটা আর জন্য যতটা ইফেক্টিভ আছে সেইটা। তো হুইচ ইজ গ্রেটার দ্যান দ্য অরিজিনালি রিকোয়ার্ড 2.90 স্কোয়ার ইঞ্চ ফর এপসাইলন টি ইকুয়াল টু 0.005, মানে রো 0.005 এর জন্য আসছিল 2.9 স্কোয়ার ইঞ্চ, অথচ অ্যাকচুয়ালি যখন বার প্রোভাইড করছে তখন হয়ে যাচ্ছে 3.27 স্কোয়ার ইঞ্চ। তাহলে ডেফিনেটলি ফি এর ভ্যালু 0.9 এর চেয়ে কম হবে, কারণ স্ট্রেন তখন কম আসবে। সো সেটাই আমি যদি অ্যাড্রেস করতে চাই, তাহলে আমাকে দেখো কিভাবে সেটা সমাধান করতে হচ্ছে। তাহলে আমরা প্রথমে এ ক্যালকুলেশন করে নিব, তারপরে সি, তারপরে এপসাইলন এস প্রাইম, তারপরে এফ এস প্রাইম, এবং ফাইনালি আবার চেক করব যে আমার তাহলে স্ট্রেন কত হচ্ছে, এবং তার করেসপন্ডিং ফি ভ্যালু ক্যালকুলেট করব। সো এখানে আমরা যদি ফলো করি, প্রথমে এ ক্যালকুলেট করে নিলাম, এস এফ ওয়াই ডিভাইডেড বাই 0.85, এফ প্রাইম সি বি দিয়ে 5.77 স্কোয়ার ইঞ্চ, তাকে বেটা দ্বারা ভাগ করলেই আমরা সি পাচ্ছি 6.79 ইঞ্চ। এপসাইলন এস প্রাইম ইকুয়াল টু যে ওই আগের ফর্মুলা, এপসাইলন ইউ ইন্টু সি মাইনাস ডি প্রাইম ওভার সি, সেটা হচ্ছে 0.0019, আর তার সাথে স্টিলের মডুলাস অফ ইলাস্টিসিটি 29,000 গুণ করলে এফ এস প্রাইম আসছে 55 KSI। সো যা আমরা অ্যাজিউম করেছিলাম 50 KSI, তার চেয়ে অ্যাকচুয়াল স্ট্রেস কিন্তু বেশি আসছে কম্প্রেশন স্টিলে, হুইচ ইজ গ্রেটার দ্যান অ্যাজিউম। চেক ফি using DT equal to 17.25 inch from the strain distribution in figure 413B and compute the revised MU. তো দেখো আমাদের এখানে আমরা যদিও প্রথমে ডি ইকুয়াল টু ডিটি ব্যবহার করেছিলাম, বাট অ্যাকচুয়াল স্ট্রেন ক্যালকুলেশন করতে হবে কিন্তু এক্সট্রিম বটম ফাইবারের বটম ফেসে যে রিভার আছে সেইটা পর্যন্ত, যে জন্য এই যে ডিটি টোটাল 20 ইঞ্চ থেকে 2.75 ইঞ্চ বাদ গেলে 17.25 ইঞ্চ এসেছে, যেহেতু বার ডায়ামিটার এখানে অনেক বেশি, এই জন্য 2.5 ইঞ্চের চেয়ে বেশি আসছে, 2.75 ইঞ্চ আসছে বটম কাভার টোটাল। তো তাহলে তার জন্য এখন আমি আবার ফাইনাল মোমেন্ট ক্যালকুলেট করে চেক করে দেখবো যে আমি যা প্রোভাইড করলাম, দেখো এই ফি এর ভ্যালু যেহেতু ডিফারেন্ট হচ্ছে, তাহলে আমার স্টিল মোমেন্ট রেজিস্ট্যান্স কি ডিমান্ডের চেয়ে বেশি আছে কিনা। সো আমরা এখন এই এক্সট্রিম বটম বারে আমরা স্ট্রেন ইফ এপসাইলন টি ক্যালকুলেট করছি, এই যে 0.0 ই এপসাইলন ইউ ইন্টু ডি মাইনাস সি ওভার সি, এগুলো জাস্ট এই ট্রায়াঙ্গেল থেকে আসছে, স্ট্রেন ট্রায়াঙ্গেল যেটা সেটা থেকেই, সিমিলার ট্রায়াঙ্গেল থেকে কিন্তু এইসব ভ্যালুগুলো চলে আসে, এবং এগুলোর ডেরিভেশন আমরা আগে দেখেছি। সো ইটি এপসাইলন টি এর ভ্যালু 0.005 এর জন্য ফি এর ভ্যালু 0.9, আর এপসাইলন টি এর ভ্যালু 0.002 এর জন্য ফি এর ভ্যালু 0.65, আর তার ইন্টারমিডিয়েট ভ্যালুর জন্য আমাদেরকে ইন্টারপোলেট করতে হবে। তো সেই ঐকিক নিয়ম, এক কথায় ইন্টারপোলেশন বা ঐকিক নিয়ম আমরা করে দেখলাম যে ফি এর ভ্যালু 0.87 আসে। তাহলে এখন মোমেন্ট রেজিস্ট্যান্স নির্ণয় করব, যে এই ফর্মুলা দিয়ে সেকেন্ড ক্যাটাগরি যেটা, এই যে এম এন ইকুয়াল টু 0.85 এফ প্রাইম সি এ বি ইন্টু ডি মাইনাস এ বাই টু প্লাস এ এস এফ এস প্রাইম এফ এস প্রাইম ইন্টু ডি মাইনাস ডি প্রাইম, আর তার সাথে ফি গুণ করলে ফি এম এন পাবো। সো এখানে দেখো এক্স্যাক্টলি তাই করা হয়েছে, যে 0.87 ইন্টু
ফি 0.87 হচ্ছে ফি ফি আর কি, তার সাথে এএস ইন্টু এফ ওয়াই ইন্টু ডি মাইনাস এ বাই টু প্লাস এস প্রাইম এফ এস প্রাইম ইন্টু ডি মাইনাস ডি প্রাইম। তো আমরা এই ভ্যালুটা পাচ্ছি হলো, দেখো কত পেলাম, 2810 কিপিঞ্চ, যা আমাদের রিকোয়ার্ড মোমেন্ট এমইউ 2530 কিপিঞ্চ এর চেয়ে বেশি। So this is greater than mu. So further refinement is no further refinement is necessary. আর রিভিশন দেওয়া লাগবে না। যদি এটা কম হয়ে যেত তাহলে আমাদেরকে আবার রিফাইন করতে হতো ক্যালকুলেশন। তো এই হচ্ছে একটা ডিজাইন এক্সাম্পল। আমার কাছে আরো কিছু এক্সাম্পল আছে। আমরা যদি সলভ প্রবলেম দেখতে চাই, নওয়ির বই আছে, জেমস কে উইটের বই আছে, নাদিম হাসানের বই আছে, ম্যাককর্মিকের বই আছে, অনেকগুলো বই আছে। তারপরে অ্যালান উইলিয়ামস এর বই আছে, যেগুলো থেকে আরো বেশি এক্সাম্পল সলভ করা যায়। এটার এক্সারসাইজও বেশ কিছু প্রবলেম দেওয়া আছে, সেগুলো সলভ করা যেতে পারে। সময় থাকলে আমরা অনেক প্রবলেম সলভ করতে পারতাম, বাট সময় এত বেশি না। এই জন্য আমি যেটা হ্যান্ডি অ্যাভেলেবল সেগুলোই শুধু দেখাই। তো এখানে আমরা আরেকটু আলোচনা করে আজকের ক্লাস শেষ করব। টেনসাইল স্টিল বিলো ইল্ড স্ট্রেস, এমনও কোনো সিচুয়েশন হতে পারে যে টেনসাইল স্টিলের ইল্ডিং হচ্ছে না। তো সেক্ষেত্রে কি হবে? All doubly reinforced beams designed according to SCI code must be under reinforced in the sense that the tensile reinforcement ratio is limited to ensure yielding at beam failure. আমরা আন্ডার reinforced beam চাই, কোনো ওভার reinforced beam চাই না, রাইট? সো এর জন্য সেটা এনশিওর করতে হলে আমরা ইল্ডিং অফ স্টিল এর ফেইলর দিয়ে ফেইলর ইনিশিয়েট করতে চাই। টু কেসেস আর কনসিডার্ড ইন সেকশন 46A আর 46B রেসপেক্টিভলি। এতে বলা হয়েছে বোথ টেনশন স্টিল এন্ড কম্প্রেশন স্টিল ইল্ড। আমরা এই প্রবলেম সলভ করেছি, এটার ডেরিভেশনও দেখেছি, প্লাস এখান দিয়ে এক্সাম্পলও করেছি। এটা অ্যানালিসিস প্রবলেম যে এক্সাম্পলটা ছিল। পি তে হচ্ছে টেনশন স্টিল ইল্ডস বাট কম্প্রেশন স্টিল ডাজ নট। আমরা এই যে এখন ডিজাইন যে এক্সাম্পলটা দেখলাম। Two other combinations may be encountered in analyzing the capacity of existing beams. C. Tension still does not yield, but compression still does, and neither tension still nor compression still yields. এই সিচুয়েশন দুইটা very rare but হতে পারে। The last cases are unusual, and in fact, it would be very difficult to place sufficient tension reinforcement to create such conditions, but it is possible. The solution in such cases is obtained as a simple extension of the treatment of section 4.6b. তার মানে এখানে খেয়াল করো যে এই ধরনের কেস যদি আসে তাহলে কোন জায়গায় আমার চেঞ্জ আসবে। ঠিক এই যে এইটাই আমরা এখানে এফ এস প্রাইম ইকুয়াল এটা ক্যালকুলেট করলাম। একইভাবে এই যে এফ ওয়াই যেটা আমরা ধরে নিয়েছি যে টেনসাইল স্টিলের ইল্ডিং হবে, সেখানে আমরা এফ এস লিখবো। সো এফ এস ও একইভাবে এই কম্প্যাটিবিলিটি ইকুয়েশন, স্ট্রেন কম্প্যাটিবিলিটি ইকুয়েশন সেখান থেকে আসবে। সো বাম পাশে এরকম ইকুয়েশন আসবে যে ডান পাশে এস প্রাইমের সাথে দেখো যেরকম আছে, এই বাম পাশে এস এর সাথে আসলে এফ ওয়াই না বসে তখন এফ এস প্রাইমের এরকম একটা ইকুয়েশন আসবে সি সম্বলিত। এবং এটা কোয়াড্রেটিক ইকুয়েশন হবে ইন সি, যেটা সলভ করলে আমরা সি পাবো। আর সি কে বেটা ওয়ান দ্বারা গুণ করলেই কিন্তু আমি এ পাবো, আর সেটার মাধ্যমেই কিন্তু আমি এই যে 4.53 ইকুয়েশন দিয়ে মোমেন্ট ক্যাপাসিটি ক্যালকুলেট করতে পারবো। সো এই হচ্ছে জাস্ট সলিউশন। সম্ভব হলে আমরা এটা একটা এক্সাম্পলও দেখাতে পারি, সময় হলে দেখাবো। An equation for horizontal equilibrium is written in which both tension and compression still stress are expressed in terms of the unknown neutral axis depth C. The resulting quadratic equation is solved for C, for after which still stresses can be calculated and the nominal flexural strength determined. So যেটা আমি ফিগার ইকুয়েশনে দেখালাম সেটার কথা এখানে বলা হচ্ছে। তো আমার মনে হয় ডাব্লিউ ইনফোর্স বিমের ক্লাস এখানেই শেষ করি। আমরা পরবর্তীতে টি বিম নিয়ে আসলে আলোচনা করব, আর যদি সুযোগ হয় ডাব্লিউ ইনফোর্স বিমের আরো কিছু এক্সাম্পল দেখাবো। থ্যাংক ইউ।